আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে এসেছিল Oppo A5 Pro অর্থাৎ এই মোবাইলটা। সত্যি কথা বলতে এই সিরিজের প্রো ভেরিয়েন্টের বাংলাদেশে এটাই প্রথম ফোন এবং বেশ শক্তপোক্ত একটা ফোন। আমরা কয়েকদিন আগে এটার উপর বিভিন্ন রকম অত্যাচার করে টেস্ট করে দেখেছি, শক্তপোক্তই ছিল। তারপর আমরা এটা নিয়ে আরও বেশ কিছু কাজ করেছি, সেগুলো নিয়ে ভিডিওতে আলোচনা করবো এবং তার পাশাপাশি এই ফোনটা ওভারঅল ইউজ করে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল, অর্থাৎ ফটোগ্রাফি, গেমিং, ডে টু ডে লাইফে ইউজ করে আদৌ কি এই ফোনটা কেনা যাবে কিনা বা এই ধরনের ডিসিশন নেওয়া ঠিক হবে কিনা, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ইজেক্টর, ব্যাক কেস, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, 45 ওয়াটের চার্জার, এবং Oppo A5 Pro মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই বেশ ভালো মানের পলিকার্বনেটের তৈরি। তার পাশাপাশি মোবাইলটার ব্যাক প্যানেলে এক ধরনের ইকো লেদারের ফিনিশিং হচ্ছে, ফর দ্যাট রিজন হাতে নিয়ে বেশ ভালোই লাগে। তার পাশাপাশি মোবাইলটার ডিসপ্লেটা বেশ শক্তপোক্ত। এক্স্যাক্টলি কোন প্রোটেকশন এই ডিসপ্লেতে দেওয়া রয়েছে সেটা আমরা না জানলেও মোবাইলটাতে রয়েছে হলো মিলিটারি গ্রেডের অ্যান্টি শক রেসিস্ট্যান্স, অর্থাৎ বেশ শক্তপোক্ত। ফোনটা আমরা বেশ কয়েকবার বাইরে, বাসায়, ভিতরে, অনেক জায়গায় ফেলে টেলে দেখেছি, কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। তার পাশাপাশি এই ফোনটা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফ করার জন্য এবং লং টাইম ছিল, প্রায় 4-5 ঘন্টা রাখার পর বরফ বের করে তার উপর আমরা গরম পানি ঢেলেছি। ফোনটা উঠিয়ে আবার আমরা চেক করেছি, কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। IP60 এবং IP69 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন থাকায় পানিতেও এক্স্যাক্টলি কিছু হয় না। সো বেশ শক্তপোক্ত এবং ওয়াটার রেসিস্ট্যান্স। এই ফোনটার যদি আমি বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছিল ভলিউম রক এবং পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ডটা। মোবাইলটার উপর অংশে কিছু নেই। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং টাইপ সি চার্জিং পোর্ট। সেই সাথে মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল অ্যান্ড্রয়েড 15 এবং এই মোবাইলটাতে কালার ওয়াইজ 15 ভার্সনে ইউআই দিয়ে এসেছে এবং সেই সাথে মোবাইলটাতে 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে। এবং মোবাইলটার ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে ফোনটা আমরা অনেক রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করেছি, কোনো ধরনের কোনো টাচ ডিলে দেখা পাই নাই, ল্যাগিং, ফ্রেম ড্রপ, এই ধরনের কোনো ইস্যুস এই ফোনটার ইউআই থেকে পাই না। আর Oppoর ইউআইতে নর্মালি এই ধরনের কমপ্লেন এমনিতেও থাকে না। আর 8GB র্যাম হওয়ার কারণে আসলে কোনো ধরনের কোনো ইস্যুসও পাইনি আমরা র্যাম ম্যানেজমেন্ট রিলেটেড। যাই হোক, এই ফোনটার ব্যাটারিটা হলো 5800 মিলিঅ্যাম্পিয়ার এবং সাথে রয়েছিল 45 ওয়াটের চার্জার। এবং এই ফোনটা একবার চার্জ করার পর আমরা 2 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি রেগুলার ইউজ করে। এবং তার পাশাপাশি যখন আমরা এক্সট্রিম ইউজ করেছি, অর্থাৎ টানা ভিডিও দেখেছি, গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 9 ঘন্টা থেকে একটু বেশি। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর। এটা একটা 4G ফোন, এটার একটা 5G ভেরিয়েন্টের ফোন রয়েছে, বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে, বাট বাংলাদেশে আসা এই ফোনটা হলো 4G ভেরিয়েন্টের ফোন। এবং এই ফোনের ট্রানজিস্টর সাইজ অর্থাৎ প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং এই মোবাইলটাতে জিপিইউ হিসেবে রয়েছে Adreno 610। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,71,219 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের এবং আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এবং ক্যামেরা দিয়ে তোলা ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে ভালো লাইট কন্ডিশনে বেশ ভালো ছবি তুলে কালার ডিটেলসের মোটামুটি আমরা ঘাটতি দেখা পেয়েছি, তবে স্যাচুরেশনটা পারফেক্ট ছিল, ফর দ্যাট রিজন বেশ ভালোই ছবি উঠতেছিল। এবং তার পাশাপাশি পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড প্রসেসিং অনেক ভালো হওয়ার কারণে ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশন অনেক ভালোভাবে ধরে রাখতে পারতেছিল এবং কালার ডিটেলস অনেক ভালো আসার কারণে ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি মোবাইলটা দিয়ে হাইস্ট 1080p 30fps এ ভিডিও শ্যুট করা যায়, তবে ভিডিও ক্যামেরাতে ওআইএস না থাকার কারণে আমরা অনেক বেশি স্টেবল পারফরমেন্স পাইনি এই ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করে। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 8 মেগাপিক্সেল এখনকার যুগ এবং এই ফোন হিসাবে একটু বেশি কম হয়ে গেছে, আর একটু বেশি থাকলে ভালো হতো, তাহলে আমরা একটু ডিটেলস সহ ছবি তুলতে পারতাম। বাট ওভারঅল প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি উঠে। কিছু ছবিতে একটু
কালার ডিটেলসের আমরা ঘাটতি দেখা পেয়েছি, একটু ডার্ক টোনটা বেশি আসতেছিল, তবে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশন বেশ ভালোভাবেই কভার করতে পারতেছিল। তার পাশাপাশি এই মোবাইলটাতে রয়েছে ক্যামেরা টু এপিএস সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচার এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলটাতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, মোটামুটি গ্রাফিক সেটিংয়ে খেলা যায়, তবে গেম প্লে করার সময় আমরা খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি, বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি এবং লং টাইম গেম প্লেতে ফোনটা খুব একটা হিটও হয় না পাবজি গেমসটা খেলে। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাস্ট্রো গেমসটা খেলেছি, ডিসপ্লে কালার কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে অ্যাস্ট্রো গেমসটা যথেষ্ট ভালোভাবে আমরা এই ফোনে খেলতে পেরেছি। দেন এই মোবাইলের ডিসপ্লের কথা বলতে গেলে এই ফোনটার ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশন হলো 1604/720 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 264 ppi। এই ফোনটা যেই বাজেটে এসেছে সেই হিসাবে এটা অবশ্যই ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে হওয়া উচিত ছিল এবং অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকা উচিত ছিল। তবে ফোনটার আমরা আউটডোরে ইউজ করতে যাই কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাইনি, কারণ হলো এটাতে 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, তবে পিক ব্রাইটনেসটা যদি একটু বেশি হতো তাহলে একটু ভালো হতো। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 500 সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটাতে রয়েছে ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশ মার্কেটে 23,990 টাকা। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটা ইউজ করতে যেয়ে কী বিষয় আমাদের কাছে ভালো লেগেছে এবং কী বিষয় আমাদের কাছে মনে হচ্ছে এই ফোনটার ল্যাকিংস, সেটা একটু ক্লিয়ার কাট আপনার সাথে শেয়ার করি। প্রথমে যদি আমি এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে চাই, বাজেট হিসেবে এই প্রাইস রেঞ্জে এই ফোনটা তো অবশ্যই ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকা উচিত ছিল, অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হওয়া উচিত ছিল এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের পরিবর্তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হলে সবচেয়ে বেশি ভালো হতো। এবং তার পাশাপাশি সেলফি ক্যামেরাটা 8 মেগাপিক্সেল হিসাবে অবশ্যই কম, আর একটু বেশি মেগাপিক্সেলের ক্যামেরা হলে আমরা একটু ভালো ডিটেলস ছবি তুলতে পারতাম। আর যে কথাটা না বললে নয়, এই ফোনটার প্রাইস আসলে আর একটু কম হলে সবচেয়ে বেশি ভালো হতো। বাট স্টিল এই ফোনটার অনেক ভালো দিক রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটা অনেকই শক্তপোক্ত একটা ফোন, আমরা নানারকমভাবে টেস্ট করে দেখেছি এবং তার পাশাপাশি ফোনটাতে IP68 এবং 69 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন থাকায় পানিতে ডুবে গেলেও খুব একটা প্রবলেম হওয়ার চান্স নেই। পানিতে ডুবে গেলে তো হারা যাওয়ারই চান্স থাকে বেশি, সো আপনারা চেষ্টা করেন পানিতে যেন একেবারে আবার ডুবে না যায়, পড়ে গেলে তুলে ফেলবেন, দ্যাট ইজ ওকে, কোনো সমস্যা নেই। দেন এই ফোনটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে অনেক ভালো গ্রাফিক সেটিং, সব গেম যে খেলা যায় ঠিক তা না, তবে গেমগুলো খেলার সময় আমরা ল্যাগিং বা ফ্রেম ড্রপটা খুব কম পেয়েছি এবং হিটিং ইস্যুসটা পাইনি লং টাইম গেম প্লে করে, যেটা আমার কাছে অনেক ইমপ্রেসিভ লেগেছে। আর ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে মেইন ক্যামেরা দিয়ে ভালো লাইট কন্ডিশনে বেশ ভালো ছবি ওঠে। দেন এই ফোনটার ব্যাটারি লাইফও খুবই ভালো, মানে 5800 mAh 45 ওয়াটের চার্জার, সো চার্জ ব্যাকআপও যেমন অনেক লং টাইম পেয়েছি, তার পাশাপাশি দ্রুত আবার চার্জ করাও যায়। আর ফোনটার ইউআই এক্সপিরিয়েন্স একদম চমৎকার ছিল, আর অপ্পোর ফোনের আসলে ইউআই রিলেটেড কমপ্লেন খুব কম কপি থাকে। সো ওভারঅল এই হলো আমাদের Oppo A5 Pro এই ফোনটার ফুল রিভিউ ভিডিও। আপনাদের কাছে এই মোবাইলটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।